হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত জানাই। হ্যাপি প্যারেন্টস ডে বন্ডেড উইথ ডেনড্রাইট সুপার কুইক, ছোঁয়ালেই জুড়ে যায়। এইটা হলো সেই মঞ্চ যেখানে মুহূর্তরা মুহূর্তের কাছে ঋণী থাকে, আর এই সমস্ত মুহূর্ত যারা তৈরি করেন সেই সব জীবনের কারিগররা এখানে ইচ্ছে পূরণ করেন। তেমনই জীবনের কারিগর আজকে আমাদের সঙ্গে প্রথমে আসছেন মঞ্জুরি। মঞ্জুরি, তোমাকে স্বাগত। এবং এইবারে আমরা ডেকে নেব আর এক কারিগর প্রশান্তকে। প্রশান্ত, তোমাকে স্বাগত। মঞ্জুরি, তুমি তো খুব সুন্দর করে সেজেছো আজকে। হ্যাঁ, আমি তো প্রথমেই বললাম স্বাগত, কিন্তু তুমি নিয়ে এসছো যাকে, সে তোমার মা, তাই তো? মার সঙ্গে একটু আলাপ হোক। দাদা, মুর্শিদাবাদ জেলার গনকর গ্রাম থেকে এসেছি। আমি একজন পাওয়ার লিফটার, এবং আমার যিনি আড়ালে আমার জন্য যিনি যুদ্ধ, হ্যাঁ বলো, মানে যুদ্ধ করেছেন, তিনি আমার সুখ দুঃখের কান্ডারি, আমার মা কাত্যায়নী ভাস্কর। কাত্যায়নী দেবী ভাস্কর, বাহ, খুব সুন্দর নাম। কাত্যায়নী, ভারী সুন্দর নাম আপনার। এই যে মেয়ে আপনাকে কথা বলতে গিয়ে কেঁদে ফেলছে, আপনিও কেঁদে ফেলছেন, এটা কেন? মানে কি মনে পড়ছে? দুঃখটা হচ্ছে যে খুব কষ্ট করে এই করেছে। দুঃখ করে যে কত সুখ পেয়েছে, কত আনন্দ পেয়েছে, কত নাম করেছে, সেটা কি কম? সেটাও তো অনেক। আসলে মানুষ তো কাঁদে দুটো কারণ, দুঃখেও কাঁদে, আনন্দেও কাঁদে, জানেন তো? এটা বোধহয় আনন্দে কাঁদছে, যে আমি অনেক কিছুর সঙ্গে লড়াই করতে পেরেছি, পেরে আবার কিরম সুন্দর অনেক কিছু করতে পেরেছি, তাই তো? আমার বাবার সম্বন্ধে কিছু বলতে চাই। হ্যাঁ বলো। আমার বাবা খুব ভালো লোক ছিলেন, এবং তিনি আমার ছোটবেলাতেই চলে যাচ্ছিলেন। তখন তোমার কত বছর বয়স? আমার মাত্র 6 বছর বয়স। 6 বছর বয়স। তোমার মনে আছে বাবাকে? তো হ্যাঁ মনে আছে, কিন্তু আবছা আবছা, পুরোটা মনে পড়ে না। মারা গেছে বুঝতে পারিনি। বাবার নাম ছিলেন ঈশ্বর বিনয় ভাস্কর। বাহ। তার পরের দিন থেকে আমাদের যে জীবনের যুদ্ধ, সেটা খুব কষ্টে। পরের দিন থেকে আমাদের যারা আমাদের খুব কাছের ছিল, তারা আমাদের জীবনে অচেনা হয়ে যায়। তুমি তো খেলাধুলোর জন্য পরিচিত সকলের কাছে, তাই তো? তুমি কি কি করেছো, বা তুমি কি কি খেলার নাম করেছো, দর্শক সেটা জানতে চায়, তো বলো। আমি পাওয়ার লিফটিং খেলেছি, এবং খেলে প্রথমে যে বাড়িতে খেলা শুরু করি, ছোটোবেলায় বাচ্চাকে নিয়ে বলতো খেলতে যা। খেলতে গিয়ে আমার লেখাপড়াটাও আমি ও বাড়ি থেকেই শুরু করেছিলাম। আমার স্কুলটা হঠাৎই বন্ধ হয়ে যায় নানা কারণে। হ্যাঁ, কিন্তু তুমি তো এখন পাওয়ার লিফটিং করো। হ্যাঁ হ্যাঁ, তুমি চ্যাম্পিয়ন তো। হ্যাঁ। কবারের চ্যাম্পিয়ন তুমি? আমি 10 বার থেকে 16 বার তো চ্যাম্পিয়ন। মানে আমি 2000 সাল থেকে এখনো অবধি চ্যাম্পিয়ন। তোমার কোন ক্যাটাগরিতে? তোমার আমি 52 এ খেলি। 52 এ? হ্যাঁ, এবং আমি 4 বার ন্যাশনালে হাইস্ট টোটাল হোল্ডার, মানে চ্যাম্পিয়ন তো হয়েছি। এবং যত ভারতবর্ষের মেয়ে আছে তার থেকে মানে লোহা আমি বেশি তুলেছিলাম, তুলে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবং কত কত কেজি তোলো, মানে ম্যাক্সিমাম? আমি 480 কেজি যখন তখন এমনি তুলি। 480 কেজি তুলে নাও? বাপরে বাপ। হ্যাঁ, তোমার কি ওটা রেকর্ড আছে? হ্যাঁ, ওটা আমি পর 2 বছর ওয়ার্ল্ড রেকর্ড করেছি। ইন্ডিয়ার মধ্যে যেগুলো ওয়ার্ল্ড করেছি সেগুলো আমি রেকর্ড, এবং বাইরে যে আমি যেগুলো সুযোগ পাই। বাইরে কোথায় কোথায় গেছো? আমি কোথাও যেতে পারিনি। এখনো যেতে পারো না? না, আমি সাউথ আফ্রিকা, পোল্যান্ড, রাশিয়া, চীন, অনেক বুলগেরিয়া, অনেক জায়গা থেকে ইনভিটেশন পেয়েছো। হ্যাঁ, ব্যাংকক থেকে ডেকেছে তোমায়, কিন্তু যেতে পারিনি। কি কারণে যেতে পারোনি? আমার আর্থিক সামর্থ্য ছিল না। তারপর সবথেকে বাইরের মাটিতে যে ভারতের পতাকা তুলে দৌড়ানো, ন্যাশনাল স্টেজে ওঠা একরকম, একদম দেশের মানে পতাকা বাইরে গিয়ে ওড়ানো, মেডেলের থেকে আমি মনে করি পতাকাটা আমার বেশি ওড়ানো দরকার। বেশ, বলো তোমার সম্পর্কে, তোমার চারপাশ সম্পর্কে, জীবন সম্পর্কে যা বলতে ইচ্ছা। আর জীবন মানেই জানবে তোমার দুপাশে যে দুজন বসে আছে তারা নিশ্চিতভাবে জীবন তোমার। নমস্কার। নমস্কার। আমি প্রশান্ত, আমি হাবড়া থেকে এসেছি। আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে এমএ সংস্কৃত নিয়ে পড়ছি। সংস্কৃত? বাহ, ভারী সুন্দর। আর স্যার পাশাপাশি আমি টিউশনি করছি এবং ফুচকা বিক্রি করছি।
এমনি ফুচকা বিক্রি করছো মানে তোমার ফুচকা বিক্রি করে আমার পড়াশোনা করতে হয় আর টিউশনি করে। কারণ সেটা কি তুমি শুরু করলে না বাড়িতে কেউ করতেন? বাড়িতে বাবা মা শুরু বাবা মা করেছিলেন একসময়, সেটাকে তুমি এখনো মানে এখনো চালিয়ে যাচ্ছি, বাবা মার সাথে চালিয়ে যাচ্ছি পড়াশোনাটা চালিয়ে যাওয়ার জন্য। এই যে আমার বাবা পবিত্র ঢালি। পবিত্র, নমস্কার। হ্যাঁ, পেশায় ফুচকা বিক্রি করে। বাহ, হাবড়াতেই করেন? হ্যাঁ, হাবড়াতেই করেন। কোথায় এটা? হাবড়ার কোন জায়গায়? হাবড়া স্যার জয়গাছি গ্রামে, জয়গাছি বলে একটা গ্রাম আছে, জয়গাছি। মানে গ্রামেতেই তোমরা ফুচকা বিক্রি করো? গ্রামেই বিক্রি করি, ঘুরে ঘুরে ভ্যান চালিয়ে চালিয়ে বিক্রি করি। ঘুরে ঘুরে করো, পাড়ায় ঘোরো? বাহ, পাড়ায় ঘুরে ঘুরে। আর ইনি হচ্ছেন আমার মা রিনা ঢালি। রিনা দেবী, নমস্কার। হ্যাঁ, মা হচ্ছে হাউসওয়াইফ আর আমাদের সাথে কাজে খুব সঙ্গ দেয়, না হলে আমরা এতদূর কিছুই করতে পারতাম না। আমার স্যার অনেক দিন ধরেই স্যার বাবা মার কষ্ট দেখছি, আমার সেজন্য মানে প্রচণ্ড কষ্ট হয়। যখন ছোট থাকতে দেখেছি যে বাবা মাকে অনেক কষ্ট করতে দেখেছি। যেমন বাবা যখন যখন ভ্যান চালাতো, আগে ফুচকা বিক্রি করতো না, তার আগে ভ্যান চালাতো। ভ্যান চালিয়ে ডেলি 20 টাকা 30 টাকা কিংবা 50 টাকা আয় হতো। এবার তখনকার দিনে মানে সেই খাবার ঠিকমতো জোগাড় হতো না। অনেক সময় চাল কিনতো কিংবা তেল থাকতো না, ডাল থাকতো না। অনেক সময় শুধু ভাত খেয়ে কিংবা ফ্যান দিয়ে ভাত খেয়ে থাকতে হয়েছে আমাদের। কচুর শাক রান্না করে অনেক অনেক কষ্টে গেছে। তারপর মানে তখন তুমি স্কুলে পড়তে? হ্যাঁ স্যার, আমি স্কুলে পড়তাম। আমি যখন ছোট ছিলাম, বাবা ভ্যান চালাতো, বললাম যে ভ্যান চালাতো। এবার একদিন রাতে যখন বাড়ি ফিরছিল ভ্যান চালিয়ে, তখন রাস্তায় একজন লোক ভ্যানে চেপেছে। এবার তখন সে বাবাকে একটা বিস্কুট খেতে দিয়েছিল। তো বিস্কুট হয়তো কিছু নেশা জাতীয় কিছু মিশিয়ে দিয়েছিল। এবার সেটা খেতে দিয়ে বাবার কাছ থেকে বাবাকে জলে বেঁধে, বাবা অজ্ঞান হয়ে গেছে, জলে বেঁধে ফেলে দিয়ে। জলে ফেলে দিয়েছে? হ্যাঁ, জলে ফেলে দিয়েছে, পুকুরে একদম। এবার ফেলে দেওয়ার পরে হাত পা বাঁধার, তখন বাবা অজ্ঞান হয়ে যাওয়ার পরে সেই ভ্যানটা চুরি করে নিয়ে চলে গেছে। তখন আমাদের একটাই খোরাক ছিল সেই ভ্যানটা। তারপর সেই মানে অনেক দিন বাবা অসুস্থ ছিল, আর বাবাকে বাঁচিয়েছিল একজন ভদ্রলোক, না হলে হয়তো আজকে বাবাকে এখানে দেখতে পেতাম না। তারপর যখন মা দেখলো যে এরকম অবস্থা, আমার ছেলেরা কি খাবে, তখন মা কি করলো, মানে তার আগে মা মাঠে জন দিত। যখন আমাদের খাবার ঠিক মতো হতো না, জনও খেটেছেন? মাঠে জন পর্যন্ত খেটেছে। কি মানে ইয়ে করতেন? ধান রুইতেন? ধান গাছের জঙ্গল বাছা। আচ্ছা। তারপরে সেলাই কাজও করেছি। অন্যের জমিতে করে দিনের দিন যা পয়সা পাওয়া যেত নাকি না একসঙ্গে? মানে দিনে 40 টাকা 30 টাকা এরকম দিত। সকাল থেকে বিকেল অবধি? না, সকাল থেকে দুপুর অবধি এইভাবেই চলছে। তারপরে যখন আপনার এই ফুচকার কাজটা ধরলাম। ওটা কি আপনারই মাথায় এলো? হ্যাঁ, কি বলবো, আপনার রাস্তার পাশে বিক্রি করতাম তো। এবার তার পাশে ডাক্তারখানা ছিল, এবার টেলার্সের দোকান ছিল। সেইখানে বসে বলতাম, দাদা আর একটু পড়তে দেন। ওইখানে বসে পড়াতাম ছেলেরা। আর ও পড়তো? হ্যাঁ। তারপর আবার ও বাড়ি থাকতো, আবার আরেক ছেলে আসতো। এভাবেই পড়াশোনা করাইছি। কিন্তু আমি পড়াশোনা জানি না, আমি কোনোদিন স্কুলে যাইনি। খুব কষ্ট করেছে, এরাও কষ্ট করেছে খুব। আমি তার আগে সাহায্য করতাম হাতে হাতে। তারপর যখন ক্লাস 7-এ পড়ি, তখন থেকে আমি ভ্যান নিয়ে ফুচকা বিক্রি করতে যেতাম। মা বলছে, দেখ, জীবনে যদি বড় হতে চাস, পড়াশোনা করে বড় হ, কষ্ট করে বড় হ। কাজ করছিস, কোনো অসৎ কাজ করছিস না, চুরি করছিস না। তাই সেই মার কথাগুলো মনে রেখে আজ পর্যন্ত এখনও পর্যন্ত ফুচকা বিক্রি করছি সাথে, এবং পড়াশোনা করছি। বাহ, এভাবে করছি। খুবই ভালো। আমাদের লড়াই আমাদেরকে সাহস দেয়। যেমন আমরা একটা ছোট্ট লড়াইয়ে এখন ঢুকবো। লড়াই না, খেলাটার নাম ইচ্ছে পূরণের খেলা। দুজনেই অনেকটা অবধি পৌঁছো এবং জিতে ফেলো, এবং যে জিতবে, বেশি স্কোর করবে আজকে, সে তো আজকের বিজয়ী বা বিজয়িনী হবে, উইনার হবে। তাকে একটা স্পেশাল ইচ্ছে পূরণ করতে হয় আমাদের। তোমরা বাবা মার জন্য 4টে করে ইচ্ছে পূরণ করতে পারো। আমারও একটা স্বাদ আছে, সেটা হচ্ছে যে এমন মানুষ আছেন যিনি হয়তো তোমার মা যখন বিপদে পড়েছিলেন, তোমার মা বাবা যখন বিপদে পড়েছিলেন, কিংবা তুমি যখন নিজে বিপদে পড়েছো, কিন্তু তার থেকে তোমরা বেরিয়ে আসতে পেরেছো। তিনি এই মুহূর্তে বেরোতে পারছেন না, তিনি একটু অসুবিধায় আছেন। এইরকম অসুবিধায় আছেন, একটু গোলমালে আছেন, এরকম কোনো বাবা মা অথবা সন্তান আজকে আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন, তিনি তাকিয়ে আছেন আমাদের দিকে। আমরা কি কিছু করতে পারি তার জন্য? সেই কারণে তোমরা যে আজকে বিজয়ী বা বিজয়িনী হবে, সে তার ইচ্ছে পূরণ করবে। নন্দরানী সিংহের 50 বছর বয়স, মানিকতলা গড়পাড় রোডের বাসিন্দা। স্বামী মারা গেছেন 10 বছর আগে। বড় মেয়ে একজনের বাড়িতে কাজ করে এবং সেখানেই থাকে। মায়ের কোনো খোঁজ খবর নেয় না। ছোট মেয়ে স্কুলে পড়ছে, বইয়ের ফর্মা ভাঁজ করার কাজ করেন। সামান্য রোজগার, খুবই সমস্যার মধ্যে দিয়ে দিন কাটছে। ছোট মেয়ে স্কুলে পড়ে, খুব কষ্ট করে মানুষ করছি। আমি একটা ট্যাং, একটা সেলাই মেশিন, এগুলো হলে আমার খুবই ভালো হয়। এইসব হাতের কাজটা জানি, এইসব কাজ করে খেতে পারবো।
তুমি প্রথম ইচ্ছেটা বলো। আমার মাকে আমি নিয়ে এসেছি তো মেট্রো রেলে জীবনে প্রথম পা দিল, এবং এই যে গাড়ি করে ওরা নিয়ে আসছে এবং আমি লিফটে মাকে চাপালাম। মা যে কত খুশি, আর আমার জীবনে প্রথম মা আমার পাশে বসে যখন এসে প্রথমে তো মা দেখছে তো যত্ন, বলে কি এত সুন্দর রান্না করে, যত্ন করে, আমি কোনো দিন খাইনি। তো আমার তখন আমার কথাটা শুনে খুব কষ্টও হলো, কিন্তু আমার জীবনে খুব আনন্দ হলো যে আমি জি বাংলার জন্য মাকে নিয়ে আসতে পেরেছি, এবং এতগুলো জিনিস মা যেখানে দেখতে পেত না কোনোদিন, সেটা মা দেখলো এবং সবাই দেখবে। তাই আমার প্রথম ইচ্ছে মাকে মাসকাবাড়ির মাল দেওয়া হোক। বাহ, রান্না বান্নার জন্য মাসকাবাড়ির জিনিসপত্র, বাহ, খুব সুন্দর ইচ্ছে তোমার। হ্যাঁ, তোমার প্রথম ইচ্ছেটা কি? স্যার আমার প্রথম ইচ্ছে হচ্ছে একটা আলমারি চাই বাড়ির জন্য, কারণ বাড়িতে আমাদের একটা আলনা আছে, সেটা অনেক বছরের পুরনো এবং সেটা ভাঙা। এবার যে জামা প্যান্টগুলো, বাবার জামা প্যান্ট, মার শাড়ি, ভাইদের, এবং অনেক জামা প্যান্ট হয়, এবার সেগুলো সব এদিকে ওদিকে এলোমেলো করে পড়ে থাকে। এবার সেগুলি রাখার জন্য এবার জিনিসপত্র দেয় না, সেই জন্য আমি একটা আলমারি চাই বাবা মার জন্য। আমার আশা যে তোমরা দুজনেই প্রথম ইচ্ছেটা পূরণ করতে পারবেই, তারপরে আমরা আবার দ্বিতীয় ইচ্ছেতে যাব। তো প্রথম ইচ্ছে পূরণের জন্য তোমাকে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা আছি প্রথম ধাপে। প্রথম ইচ্ছে পূরণের জন্য তোমার আজকের প্রথম প্রশ্নটা এখানে আসছে, দেখে নাও, তারপর প্রশ্নের উত্তর দিয়ে দাও। এই যে তেল তৈরি হচ্ছে আমরা দেখতে পেলাম, এই যে একটা মেশিনে তৈরি হচ্ছে তেল তৈরির, এই মেশিনটার নাম কি? ঘানি। ঘানি? মেশিনটাকে আমাদের দেশে আর কি ঘানি বলে। ঘানি? হ্যাঁ। ঘানিতে তেল তৈরি হয়, সেই জন্য তোমার মনে হচ্ছে মেশিনটার নাম ঘানি। ওই ঘানি। সর্ষের তেলের ওটা বেরোলে বলে খোল, গরুকে যেটা দেয় সর্ষে থেকে বেরোয়, আর ওটাকে বলা হয় ঘানি। তুমি যে উত্তরটা দিয়েছো ঘানি, সেটা ঠিক হলো না ভুল হলো দেখি নাকি? ভয় করছে? হ্যাঁ। এই রে, ও বলছে ওর ভয় করছে। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। করতে চাও না? বেশ, তাহলে ঘানিটাই মনে হচ্ছে। পাওয়ার লিফটিং করবার আগে যখন তোলো, তখন তুমি তার আগে কিছু বলো, কারোর নাম করো বা ভগবানকে ডাকো বা মা বাবার কথা ভাবো, কি করো তুমি? যখন প্র্যাকটিস করি আমি শুধু ভগবান করি, ভগবান এই ভগবান আমার গায়ে জোর দাও বলো। হ্যাঁ। তারপর ওই তোলবার সময় কি আওয়াজ করো মুখে? না, আওয়াজ না করলে তো তোলা যায় না। প্রচন্ড জোরে চিৎকার করি, মানে যখন আমরা প্র্যাকটিস করি ধরুন ওইটা উঠছে না, ও মানে চিৎকার করি। দাও না একটা আওয়াজ, কিরা মা চল। ও চলো বলো। আচ্ছা বেশ, আমরা দেখে নিই তোমার উত্তরটা। এই সর্ষে পিসে যে তেল হচ্ছে, এই মেশিনটার নাম হচ্ছে ঘানি। চল। বাহ, তার মানে তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। তুমি এই উত্তরটা ঠিক দেওয়াতে 25 নম্বর পেয়ে গেলে। তোমার কাছে যাব প্রশান্ত। প্রশান্ত, তোমার প্রথম পর্বে প্রথম ইচ্ছে পূরণের জন্য প্রথম প্রশ্নটি তোমার সামনে রাখা হচ্ছে। এটাকে ভালো করে দেখো, তারপর উত্তর দাও। দেখো, একটা কিছু তৈরি করা হলো, হ্যাঁ, পদ্ধতিটা দেখানো হলো, তার থেকে মনে একটা উত্তর উঁকি দেওয়া উচিত। কি মনে হচ্ছে এটা? কি কি তৈরি করা হলো? সাউথ ইন্ডিয়ান ফুড মনে হচ্ছে। সাউথ ইন্ডিয়ান ফুড? শোনো, আমরা একটা জিনিস দেখলাম, এটা দেখে মনে হলো তো একটা কোনো ময়রার দোকান। ময়রা বোঝো তো, মিষ্টির দোকান। হ্যাঁ, মিষ্টির দোকান। তাহলে মিষ্টির দোকান? হ্যাঁ,
তাহলে কি হতে পারে? তুমি বাবা মার সঙ্গে কথা বলে নিতে পারো যদি চাও। এই জিনিসটা যেটা তৈরি করা হচ্ছিল সেটা কি মাথায় আসছে না। মাথায় এসে বসে আছে, তুমি মাথার থেকে নামাচ্ছ না। সন্দেশ কি না থাকে জিনিসটার নাম বলতে? পেয়ারা সন্দেশ এটার নাম। মা বলছে পেয়ারা সন্দেশ। প্যারাই নেই। তুমি চ্যালেঞ্জ করবে? প্যারাই মনে হচ্ছে, তুমি চ্যালেঞ্জ করবে না? আমার দেখে প্যারায় লাগছে। ওই যে মন্ডা তৈরি করে ওগুলো মন্ডাতে কি কি লাগে? মন্ডাতে চিনি আর দুধ লাগে। বেশ, তাহলে তুমি চ্যালেঞ্জ করছো না, তুমি বলেছো প্যারা। আচ্ছা প্যারা। এবার তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো আমরা দেখে নিই। বেশিরভাগ মিষ্টি আর কিছু পিঠে তৈরি করতে এটি ব্যবহার করা হয়। এটির নাম হলো খোয়া ক্ষীর। ক্ষীর লাগে নানান রকম মিষ্টি তৈরিতে। ক্ষীর নামটা শুনেছো তো? হ্যাঁ ক্ষীর শুনেছি। ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি খেতে। সুন্দর খেতে না? হ্যাঁ। তার মানে তোমার কাছে যে উত্তর পেলাম সেটা ভুল হলো। তোমরা যখন ওয়েট বাড়াও তখন কি বলো যে কিভাবে মনে করো যে এটা পারবে? আগে প্র্যাকটিস করে নাও? হ্যাঁ প্র্যাকটিস করি। প্রথমে আমরা 100 কিলো লাগাই কিংবা যে যেরকম প্র্যাকটিস করে 80 কিলো এরকম ও আস্তে আস্তে উপরে উঠি এবং দেখি যেটা আমি পারছি না সেটা দিয়ে বারবার আমরা রিপিটেশন করি। ওটা দিয়ে অন্যগুলো দিয়ে 5টা 6টা মারি, কিন্তু সেটা দিয়ে 10টা করে মারতে হয়, তাহলেই সেটা ওভারকাম হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তখন তারপরে আবার বাড়াতে আমরা। তুমি কি জার্ক ইয়েতে করো নাকি না? পাওয়ার লিফটিং করি আর এমনি আমি পাওয়ার লিফটার, কারণ ওয়েট লিফটিং আমার হয়নি। ওয়েট লিফটিং হয়নি কারণ আমি এমনি প্র্যাকটিস করি, কম্পিটিশনও করিনি তা না, কম্পিটিশন করেছি 2টো। কিন্তু আমার যখন আমি ওয়েট লিফটিং প্র্যাকটিস করি ওখানে খাদ্যের প্রয়োজন হয়, তখন না আমার দেখি কি আমার গলা দিয়ে রক্ত বেরোচ্ছিল। তাই? হ্যাঁ, তখন দিয়ে আমি নিজে নিজে ঠিক করলাম। আমি আমার স্যারকে বললাম যে স্যার এরকম হচ্ছে, তো স্যার বললো 2টো একসঙ্গে হয় না, যে কোনো একটা, কারণ ওয়েট লিফটিং করলে আপনাকে খেতেই হবে, কারণ ওই জার্কটা পুরো সারা শরীর দিয়ে উপরে তুলতে হয়, তো অথচ পাওয়ার লিফটিংটা বেছে নে, ওটাই ভালো। তারপর আমি পাওয়ার লিফটিংটা ঠিক কীরকম হয় সেটা একটু বুঝিয়ে বলো। স্কোয়াট হয়, কাঁধে ওয়েট নেবে, বসবে, মারবে, রেখে আসবে। বেঞ্চে শুয়ে তোমাকে বেঞ্চ তুলতে হবে। ডেড লিফট হচ্ছে পা কেউ ছোট করে মারে, কেউ বড় করে লোহা এরকম মাটি থেকে এরকম করে তুলতে হয়, তুলে এরকম করে দাঁড়াতে হয়। তা তুমি কি বেঞ্চ করো? হ্যাঁ, আমি 70 কিলো বেঞ্চ মারি এবং 135-40 স্কোয়াট মারি। ডেড লিফট আনি 150 কিলো। আবার এর পাশাপাশি আর একটা খেলাও খেলি, স্ট্রেংথ লিফটিং। রেকর্ড করেছিলাম 160 কিলো একবারেই তুলতে হবে। তো 160 কিলো যখন তুলেছিলাম, আমি জম্মু কাশ্মীরে ওটার ওয়ার্ল্ড হয়েছিল, আমি ওখানে তখনই 480 কিলো ওয়ার্ল্ডে রেকর্ড করি এবং সারা কাশ্মীরে আমার টিভিতে ছবি, পেপারে ছবি সব দেখেছিলাম, তো খুব আনন্দ হয়েছিল মনে। এবং আমি যখন ফিরে আসতাম আমার মাকে আমি ফোনে ফোনে বলতাম, মা আমি এই করেছি, মা আমি ওই করেছি, মা খুব খুশি হতো। বেশ, আরেকটু শুনবো এই গল্পটা এক্ষুনি তোমার কাছে। এবার দ্বিতীয় প্রশ্নটা করব। এই প্রশ্নটার উত্তর দিতে পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে, কেন তোমার কাছে 25 নম্বর অলরেডি আছে। বেশ, তোমার প্রথম পর্বের দ্বিতীয় প্রশ্নটা খুব মন দিয়ে দেখো। চেয়ে দেখ, ফাঁকা গ্যালারি, তাই না? এবার চোখ বুঝে দেখ,
সন্তোষ ট্রফি কি আইএফএ শিল্ডের ফাইনাল খেলা হচ্ছে, দেখছিস? দুপাশে গোলপোস্টের নিচে দুজন দাঁড়িয়ে, ওই দুজনের একজন তুই হতে পারিস না? চাস না তো জীবনে এরকম একটা দিন আসুক? চাই, চাই শম্ভুদা, চাই। আজকের খেলাটা তোকে সেইভাবে খেলতে হবে সাহেব। ট্রফিটির নাম কি বলা হলো? হ্যাঁ, দুটো। সন্তোষ ট্রফি। আর একটা বলা হয়েছে তার সঙ্গে। হ্যাঁ, আর একটা সন্তোষ ট্রফি বলা হয়েছে, আর একটা ফুটবল খেলা। ফুটবল খেলা বলা হয়েছে। হ্যাঁ, ফুটবল খেলার আর একটা টুর্নামেন্টের নাম বলা হয়েছে। টুর্নামেন্টের নাম বলা হয়েছে কি যেন, ফেডারেশন কাপ না, বলো। ফেডারেশন কাপ। ফেডারেশন কাপ না, ফেডারেশন কাপই হয়। ফেডারেশন কাপই মনে হচ্ছে তোমার? হ্যাঁ, তাই শুনেছো তো? বুঝতে পারছি না আসলে। বুঝতে হবে। পাওয়ার লিফটিং এর সময় যেমন মন দাও ওদিকে, সেটা মন দাও। আমরা বলি অলিম্পিকের খেলা, এশিয়ান গেমসের খেলা, তেমনি যদি আমাদের ভারতবর্ষের মধ্যে কিছু ফুটবল নিয়ে হয়, ন্যাশনাল লিগ, কিন্তু ন্যাশনাল নয়। এই যে সময় তখন ন্যাশনাল লিগ ওইভাবে হতো না। তাহলে কি হরিশবাবু বলেন? হরিশবাবু? সে আবার কে? না, ঠিক আসলে আমার মনে পড়ছে না। পড়বে, ভয় পেও না। সন্তোষ ট্রফি, ফেডারেশন কাপ, ফেডারেশন ট্রফি আর বলছে সন্তোষ ট্রফি, এই দুটো। বেশ, তোমার এই উত্তর নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করবে? আমার তো একটাই মনে পড়ছে, তাহলে তার মানে তুমি চ্যালেঞ্জ করবার সাহস পাচ্ছ না, মানে মনে নেই। বেশ, তোমার যে উত্তরটা তুমি দিয়েছো, যদি এটা ঠিক হয় তাহলে তোমার প্রথম ইচ্ছে পূরণ এখনই হয়ে যাবে, আর যদি ভুল হয় তাহলে আরেকটু অপেক্ষা করতে হবে। আমরা দেখে নিই তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। দেখি। ফাঁকা গ্যালারি, তাই না? এবার চোখ বুঝে দেখ, সন্তোষ ট্রফি কি আইএফএ শিল্ডের ফাইনাল খেলা হচ্ছে, দেখছিস? ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, তার থেকে আইএফএ শিল্ড। হ্যাঁ, তাহলে সন্তোষ ট্রফি ঠিক বলেছো, কিন্তু ওটা ফেডারেশন বলে ফেলছিলে। এটা হবে আইএফএ শিল্ড। আইএফএ শিল্ড খুব নাম করা একটা খেলার টুর্নামেন্ট। হ্যাঁ, একসময় বিরাট, মানে সারা দেশের সব ক্লাবগুলো সেখানে খেলতো, এখনো খেলে আইএফএ শিল্ড। বেশ, তার মানে তোমার উত্তরটা ভুল হলো। তুমি রইলে 25-এ। প্রশান্ত, এবার তোমার আজকের দ্বিতীয় প্রশ্নটা তোমার সামনে দেখানো হচ্ছে। ভালো করে দেখো, সব কথা শোনো, তারপর উত্তর দাও। দেখো, জলই জীবন। শহর কলকাতার জীবন জমা আছে এই সুবিশাল জলাধারের মধ্যে। বিটি রোডের ধারে অবস্থিত শতাব্দী প্রাচীন এই বিখ্যাত জলাধার নির্মাণ হয় 1911 সালে। জলাধারটি মাটি থেকে 110 ফুট উঁচু, 311 ফুট চওড়া এবং গভীরতা 16 ফুট। জল ধারণের ক্ষমতা 9 মিলিয়ন গ্যালন। অন্য কোনো উৎস থেকে জল পাওয়া না গেলেও এই জলাধারটি কলকাতা শহরকে একদিন জল সরবরাহ করার ক্ষমতা রাখে। পৃথিবীতে আজ সর্বত্র পানীয় জলের সংকট। শতাব্দী প্রাচীন এই জলাধার একাকী দাঁড়িয়ে যেন আমাদের বলছে, অযথা জল নষ্ট করো না। এই বিখ্যাত জলাধারটি কি নামে পরিচিত? এই জলাধারটির নাম কি? কোথায় পড়ো? রবীন্দ্রভারতী? কাছেই তো। কিভাবে যাও? হাবড়া থেকে দমদম হয়ে? হ্যাঁ, দমদম থেকে বাসে করে যাই। ও, বাসে করে দমদম রোড হয়ে? হ্যাঁ, বিটি রোড হয়ে ওখানে। বিটি রোড থেকে যখন তুমি শ্যামবাজারের দিকে যাবে, হ্যাঁ, তখনই তো দেখতে পাওয়া যায়। দেখালো। ওই দেখো, চ্যালেঞ্জ করবে বলে কিনা লজ্জা পাচ্ছে। সবচেয়ে বেশি জল ধারণ করে রাখতে পারে, কলকাতা শহরকে জল সাপ্লাই করে নিয়মিত, যেখানকার জল খেলে বেশ লোকে ভালোই থাকে।
গঙ্গা ট্যাঙ্ক। একটি বিশেষ জায়গার নামে। শ্যামবাজার ট্যাঙ্ক। শ্যামবাজার ট্যাঙ্ক। শ্যামবাজার ট্যাঙ্ক বলেছে। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? হ্যাঁ, হারিয়ে যেতে চ্যালেঞ্জ করব। বাহ, করো চ্যালেঞ্জ। টালা ট্যাঙ্ক। এটা তোমার উত্তর? হ্যাঁ। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। আমাদের ও বলেছে টালা ট্যাঙ্ক, তুমি বলেছো শ্যামবাজার ট্যাঙ্ক। এবার আমরা দেখে নিই কার উত্তরটা ঠিক হলো। দেখি। 300 বছর বুকে নিয়ে টালা জলাধার বিটি রোডের উপর টালা অঞ্চলে অবস্থিত। তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটা ভুল হয়েছে। তুমি টালা ট্যাঙ্ক বলেছো, আমরা দেখলাম যে টালা জলাধার বা টালা ট্যাঙ্ক। অতএব তোমার উত্তর ঠিক হয়েছে, তাই তুমি আগে 25-এ ছিলে। এই উত্তরটা ঠিক হয়েছে, চ্যালেঞ্জ করেছো, তাই তুমি আরো 25 পেলে। তুমি পৌঁছলে 50-এ। 50-এ পৌঁছানো মানে তোমার প্রথম ইচ্ছে পূরণ। বেশ, চলো তোমার ইচ্ছে পূরণ করি। এসো, সামনে এসো। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নিই, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। মাকে কোলে তুলতে পারো? পাওয়ার লিফটিং দেখি কেমন হয়। তো তুমি মোটামুটি 80 কেজি 85 কেজিতে তুলে দাও। হ্যাঁ, পারবে এখন তুলতে? আরে বাহ, এবার এইটা হয়ে যাবে না? তাহলে শীতে এরকম করে ধরে বেশ, তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে গেছে। তোমার এখন দ্বিতীয় ইচ্ছে পূরণের পালা। দ্বিতীয় ইচ্ছেটা কি সেটা জানো? দ্বিতীয় ইচ্ছে হচ্ছে যে শীতকাল আসছে, শীতকালে মার পাটা ফুলে যায়, মাটিতে শোয় বলে, তাই জন্য আমার একটা খাট চাই। মার জন্য একটা হ্যাঁ, খাট? মার জন্য একটা আমার খাট চাই। বাহ। তুমি যখন লোকের বাড়িতে কাজ করতে যেতে হলো তখন তোমার কত বয়স? তখন আমার 6 বছর বয়স। আমি প্রথম হালি শহরে আসি। বাবা মারা যাওয়ার পরেই তো আমাদের যত দুঃখ কষ্ট শুরু হয়। তারপর আমি হালিশহর চলে আসার পর ওই বাচ্চা দেখাশোনা এবং কাজ করি। তার সঙ্গে সঙ্গে স্কুলে ওরা আমাকে ভর্তি করে দেয়, কিন্তু কিছুদিন পরে বলে স্কুলে নানান কারণে বলে যাওয়া হবে না। তখন আমাকে বাচ্চাটা নিয়ে বলতো ঘুরতে বেরো। ঘুরিয়ে নিয়ে ওই ক্লাবে ওকে বসাতাম, আর আমি প্র্যাকটিস করে আবার ঠিক 5টার মধ্যে চলে আসতাম। এসে ওদের চাটা করে দিতাম। এই করতে যখন আমার কম্পিটিশান আসলো, বেরিয়ে কম্পিটিশান ওখানে পৌঁছে কম্পিটিশান করে ওখানে ফার্স্ট হয়েছি, চ্যাম্পিয়ন একদম ডিস্ট্রিক্টের প্রথম। বাড়ি এসেছি, বাড়িতে এসে 7-8টার সময় আবার বাড়ি এসে রান্নাবান্না ওদের কাজকর্ম করে এই করতে করতে আমার লাইফ আস্তে আস্তে ন্যাশনাল শুরু হয়। 1999 সালে আমার প্রথম ন্যাশনাল শুরু হয় লখনৌতে। আমি ন্যাশনাল কাজ করো? হ্যাঁ, আমি তখন কাজ করি, তখন ছোট। তো লখনৌ থেকে আমি 4th হয়েছিলাম। বাড়িতে আসি, তাতে ওরা সার্টিফিকেট, পার্টিসিপেন্ট সার্টিফিকেট এবং টাকসু সবাইকে দেখায়। কেউ না সেরকম খুশি হচ্ছে না, বলছে কাজের মেয়ে কেন যাবে। আমি দেখলাম আমার জীবনে আমি যার জন্য এসেছি, আমি কাজ করি, এত কষ্ট করি, আমি তো খেলাটা, আমার তো জীবনে কিছু চাই একটা। তা বলে কি না আর খেলতে যা হবে না, আমি তখন সে বাড়ি ছেড়ে দিই। থার্ড বাড়িতে আমার জীবনের মানে ওই জেঠিমা জেঠু ছিলেন একদম অন্য টাইপের মানুষ। আমি এত মানুষ দেখেছি ওনাদের মতো না, এবং বিয়ের আগের দিন অবধি আমি ওদের বাড়িতেই থেকেছি। তারপর আমি আস্তে আস্তে আমি দেখলাম লোকের বাড়ি থাকলেই হলো না, ভালো কেউ
স্বেচ্ছায় বাসে না, তাদের জন্য আমার কিছু করা উচিত। আমি বললাম কি যতক্ষণ আমি থাকবো তোমাদের বাড়িকে আমি কাজগুলো করে দেবো। সবাই আমাকে বলতো তুমি লেখাপড়া জানো, তুমি এই জানো, তুমি আমরা না জানি তো কিছু, আমি তো খেলাটা তো জানি। তুমি শুধু তোমাকে একটা কথা বলি, তোমার যদি যোগ্যতা তুমি আরো বাড়াতে পারো, তুমি একদিন না একদিন নিশ্চয়ই বাইরে, এই যে দীপা, হ্যাঁ দীপা কর্মকার দেখো সে তো পারলো, হ্যাঁ তুমিও পারবে। আমি বলছি কোনো কিছুই তোমাকে আটকাতে পারবে না। আমি জানি না তুমি খেলতে চাও কিনা এখনো, যদি খেলতে চাও তাহলে নিশ্চয়ই তোমার হবে, আমি তোমাকে এটা বলে দিচ্ছি। এবং আমার এখন আমি যে কোনোভাবে হোক দেশে মানে বিদেশে আমি যেতে পারিনি, কিন্তু আমাকে যারা এখন চেনে, আমি যেখানেই যাই বলে মঞ্জুরি ভাস্কর যাচ্ছে, যেখানেই যাই মঞ্জুরি ভাস্কর। কিন্তু এখন আমাকে এত লোকে সবাই চেনে না, আমি না লজ্জা পাই একটু, সবাই তাকিয়ে দেখতে এরকম দেখছে, কি লজ্জা লাগে। লজ্জা লাগে? হ্যাঁ। তুমি লজ্জা পেও না। আমি জানি যে তুমি যদি খেলায় আবার কোনো জায়গায় সুযোগ পাও, তোমার যে যোগ্যতা, সেই যোগ্যতা যদি থাকে তাহলে তোমাকে কিন্তু আর কেউ আটকাতে পারবে না। একটা না একটা দিন কোথাও পৌঁছতে যায় মানুষ, আমার বিশ্বাস হচ্ছে যে তোমাকে আর আটকানো যাবে না, কিন্তু তোমাকে সেই যোগ্যতাটাকে বাড়াতে হবে। যেমন তুমি আপাতত একটা যোগ্য হয়েছো, প্রথম ইচ্ছে পূরণ হয়েছে, তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের কথা বলেছো, সেটার জন্য তোমার কাছে এবার আমার প্রশ্ন আসবে। দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য তোমার কাছে আবার দুটো প্রশ্ন করব, যদি আরো 50 জোগাড় করতে পারো তাহলে 100 হয়ে যাবে, 100 হলেই তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ। মার জন্য একটা খাট। বেশ, তাহলে আমরা দেখে নিই তোমার দ্বিতীয় ধাপে দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য এইবারে যে প্রশ্নটা আসছে। মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো। ব্রহ্মজ্যোনি, রামশিলা ও প্রেতশিলা, 3 পাহাড়ে ঘেরা এই স্থানটি হিন্দুদের তীর্থক্ষেত্রগুলির ভেতর অন্যতম। সারা ভারত থেকে তীর্থযাত্রীরা আসেন এখানে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় পিণ্ডদান করতে। একদা ফল্গু নদীর তীরে এখানেই সীতা পিণ্ডদান করেছিলেন দশরথের। সে সময় ফল্গু নদীতে জল ছিল, কিন্তু মিথ্যে কথা বলার অপরাধে সীতার অভিশাপে ফল্গু নদী আজ অন্তঃসলীলা। ফল্গুর পশ্চিম পাড়ে বিষ্ণুপাদ মন্দির আজও পুরাণের সাক্ষ্য বহন করে চলেছে। এটি কোন তীর্থক্ষেত্রের কথা বলা হচ্ছে? ফল্গু নদী, এখানে পিণ্ডদান করা হয়। এটি কোন তীর্থক্ষেত্র বলো, যা বলবে তুমি তাই নেব। কাশিতে কাশী, গঙ্গার ধারে। হ্যাঁ। আর এটা কোথায়? ফল্গু বলেছে, ফল্গু নদী। হ্যাঁ, বালি আছে নদীটায়। ফল্গু নদী ছিল, আছে এখনো, কিন্তু তার জল কমে গেছে। তাহলে এই জায়গাটার নাম কি? খুব চেনা জায়গা তোমার। হরিদ্বার। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? হ্যাঁ, করতে চাই। বেশ, করো চ্যালেঞ্জ। গয়া নিলাম। হ্যাঁ, বেশ, চ্যালেঞ্জ করেছো। ও বলেছে গয়া, তুমি বলেছো হরিদ্বার। এবার আমরা যাচাই করে নি কার উত্তরটা ঠিক হলো। দেখা যাক। ত্রিপুরাসুরের পুত্র গয়াসুর বিষ্ণুর সাথে যুদ্ধে হেরে গিয়ে বিষ্ণুর ইচ্ছানুসারে তার পায়ের ছাপ মাথায় নিয়ে পাষাণে পরিণত হয়েছিল। সেখানেই স্থাপিত হয়েছে বিষ্ণুপাদ মন্দির। শ্রী বিষ্ণুর পদচিহ্নে আত্মার শান্তির জন্য পিণ্ডদান করলে স্বর্গপ্রাপ্তি ঘটবে, এমনটাই হিন্দু ভক্তজনের বিশ্বাস। গয়াসুরের নাম থেকে এই তীর্থক্ষেত্রের নাম গয়া বা গয়াধাম। তার মানে চ্যালেঞ্জ করে তুমি যে প্রশান্ত যে উত্তরটা দিয়েছো গয়া, সেটা একেবারে ঠিক উত্তর হয়েছে। আর তুমি হুড়োহুড়ি করে যে উত্তরটা বলেছো সেটা আপাতত ভুল হয়েছে। তুমি চ্যালেঞ্জ করে 25 নম্বর পেলে, তুমি আছো 50-এ। একটু তোমায় অপেক্ষায় রেখে তোমার আরেকটি প্রশ্ন আসবে। এই প্রশ্নটির উত্তর দিতে পারলে তোমার প্রথম ইচ্ছে পূরণ হবে। বেশ, দেখে নি তোমার এইবারে কি প্রশ্ন তোমার সামনে হাজির করা হচ্ছে। মন দিয়ে দেখো, শোনো, তারপর উত্তর দাও। দেখো,
అబ్బాయి మనసులో అబ్బాయి దూరేసి కితకితలై పెట్టేస్తే ఏమైతాది మంచి బీట్ వస్తుంది పిచ్చ పాట వస్తుంది హోయ్ హోయ్ అబ్బాయి మనసునే అమ్మాయి లాగేసి తలగడలా నొక్కేస్తే ఏమైతాది మస్తు మాస్ వస్తుంది బెస్ట్ ఊప్ వస్తుంది హోయ్ ये ट्रॉली थोड़ा आगे करो ये फैन हटाओ फैन फील्ड में बहुत ही अच्छे ओके सर इसको थोड़ा सा कैमरा को इस तरफ आ जाएगा రాయే రాయే నా రాకాసే నువ్వే బయటేసి అట్టా దోపేస్తే టాపులేసి పోదే పోదే పప్ప టాపులేసి పోదే పోదే పప్ప రారో రారో నా శివ కాసి అగ్గి రాజేసి సిగ్గు పేర్చేస్తే టాబులేసి పోదే పోదే ఓ టాబులేసి పోదే আমরা একটা সিনেমার শুটিং দেখতে পেলাম, একটা গান, একটা বিশেষ গান, খুবই পপুলার গান, সেইটার শুটিং চলছে, কিন্তু আমরা অন্য গান পিছনে দিয়েছি, ওটা তো গান নয়, তাহলে কোন গানের শুটিং চলছে? দাবাং সিনেমার গান। কি গান? হুড় হুড় দাবাং দাবাং। এইখানে সব অ্যাকশন করছিল নানান রকম, দেখেছো তো? जो झुंझार हो तैयार वही सरदार सलाग है চোখের ইয়ে দেখাচ্ছিল, যা যা গান মনে পড়ছে বলে ফেলা একবার। গানগুলো তো সব মনে পড়ছে না, হুড় হুড় দাবাং দাবাং ওই গানটাই মনে পড়ছে। না, তোমার যদি তাই মনে হয় আমি জিজ্ঞেস করছি। হুড় হুড় দাবাং দাবাং গানটাই মনে হচ্ছে না। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। ঠিক মনে হচ্ছে না। দেবে দাবাং কিছু দেবে নাকি? জানি না এটা। তুমি চ্যালেঞ্জ করছো না? বেশ, তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে আমরা দেখে নিই সেই গানেরই শুটিং চলছিল কিনা। যদি তোমার ঠিক হয় তাহলে তোমার এখনই প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে, আর যদি ভুল হয় তাহলে আবার একটু অপেক্ষা করতে হবে। ভয়ের কিছু নেই, আমাদের হাতে অনেক প্রশ্ন আছে, অনেক জাদু প্রশ্ন আছে, কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা ঠিক পেলাম কিনা আমরা দেখি, দেখা যাক। এই যাত্রায় তুমি যে গানের কথা বলেছো তার শুটিং এটা চলছিল না, অতএব তোমার উত্তর ভুল হয়েছে। আপাতত তোমাকে 25-এই দাঁড় করিয়ে রেখে তোমার কাছে যাব, এখন আছো তুমি 50-এ। বেশ, তোমার 25 নম্বরের সাধারণ প্রশ্ন আবার তোমার সামনে আসছে, ভালো করে দেখো, শোনো, তারপর ঠিক উত্তর দাও, দেখি। এই যে দেখতে পাচ্ছ সামনে কি কি এসছে, এই যে 4টে জিনিসের ছবি দেখানো হচ্ছে, লেখাও আছে নিচে কি, তাহলে এই 4টে জিনিসকে কোথায় দেখা যায়? রাজা, রানী, নৌকা, হাতি, কোথায় দেখা যায় এদের একসাথে? রাজাকে, রানীকে, রাজা, রানী, নৌকা, হাতি, 4টে নিয়ে একসঙ্গে। দাবা, তাতে কি এই 4টেই আছে তো? হ্যাঁ, নৌকা আছে, হাতি আছে, আর রাজা আছে। দাবা। দাবা, বেশ, তোমার এই উত্তরটা নিলাম। এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। দাঁড়াও, তার আগে জিজ্ঞেস করবো তোমাকে, চ্যালেঞ্জ করতে চাও? না, এটাই তো উত্তর। তুমি বলেছো দাবা, তোমার উত্তরটা ঠিক হলে তুমি আরো 25 পাবে, তুমি 75-এ পৌঁছবে। দেখি উত্তরটা ঠিক না ভুল।
দাবা একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, আর সঙ্গে সঙ্গে আরো 25 পেয়ে গেছো। ধন্যবাদ। তুমি আছো 75। তোমাকে একটু দাঁড় করিয়ে রেখে এবার তোমার কাছে যাবো। এবারের প্রশ্নের উত্তরটা তোমায় দিতেই হবে, তাহলে তুমি প্রথম ইচ্ছে পূরণ করতে পারবে। বেশ, খুব শান্তভাবে দেখো, তারপর ঠিক উত্তর দাও। দেখো, একজন দেবীকে দেখানো হলো, ভালো করে দেখানো হলো যাতে তোমাকে ক্লু দেওয়া হয়। এই দেবীর নাম কি? মনসা দেবী। চিনতে পেরেছো? ঠিক, হ্যাঁ চিনতে পেরেছি। সাপ আছে তো হাতে। তোমাদের বাড়িতে পুজো হয়? হ্যাঁ, আমাদের বাড়িতে প্রতি বছরই পুজো হয়, এমনি ছোট করে পুজো করি, অষ্টনাগের পুজো করা হয়। তোমাদের কি ওই সাপের উপদ্রব আছে? হ্যাঁ, সাপের উপদ্রব আমাদের বাড়িতে আছে। সাপ, বাস্তু সাপ? হ্যাঁ, বাস্তু সাপ আছে আমাদের বাড়িতে। আমাদের রান্নাঘরের ঠিক পেছনে, মানে প্রতিদিনই রাস্তাতে লোক যায়, এরকম বড় সাপ দেখতে পায়, ওখানে শুয়ে থাকে প্রতিদিন। কখনো ঘরের ভেতর ঢোকেনি? ঘরের ভেতর হয়তো আগে কোনোদিন ঢুকেছিল, মানে অনেক সাপই তো ঢোকে, ক্ষতি করে না। বেশ, তুমি চ্যালেঞ্জ করবে? জানি না এটা। বেশ, মা মনসা বলেছো, যদি তাই হয় তাহলে তোমার প্রথম ইচ্ছে পূরণ হবে, আর যদি ভুল হয় তাহলে আমরা দেখে নিই তুমি যে উত্তরটা দিয়েছো সেই উত্তরটা ঠিক হলো না ভুল হলো, যাচাই করি। মনসামঙ্গল কাব্যে দেবী মনসাকে বলা হয়েছে ইনি শিবের মেয়ে। সেখানে দেবী মনসার নাম পদ্মাবতী। সাপের কামড়ের হাত থেকে রক্ষা পেতে গ্রামের মানুষ দেবী মনসার পুজো দেয়। দেবী মনসা সাপের বিষ হরণ করেন, তাই এনার অন্য নাম বিষহরী। বিষহরী মানে মনসা। তার মানে তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। তুমি ছিলে 25-এ, আরো 25 জোগাড় হয়ে গেল, তুমি পৌঁছে গেছো 50-এ। 50-এ পৌঁছানো মানে তোমার প্রথম ইচ্ছে পূরণ। চলো বাবা মাকে নিয়ে ইচ্ছে পূরণের উৎসব করি, এসো। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছ শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকুতেই পারবো কেবল অনেকখানি ঋণ। তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে গেছে। এইবারে তুমি ওর প্রশ্নকে চ্যালেঞ্জ জানাতে পারো, তাই তোমার দ্বিতীয় ইচ্ছেটা আগে জেনে নি। বাবার শরীর আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। সেই যখন ওই সেই লোকটা যখন অজ্ঞান করে রেখেছিল, জলে ফেলে দিল, তারপর থেকে বাবা আস্তে আস্তে এমন হয়ে যাচ্ছে। আগে চেহারা ভালো ছিল, আমার থেকে ভালো ছিল, আস্তে আস্তে এরকম হয়ে যাচ্ছে। এই কারণে বাবাকে একটা চেক আপ চাই, হেলথ চেক আপ। আর মা হচ্ছে রাতে ঘুমোতে পারে না ঠিক করে, পা হাত পা মধ্যে এত যন্ত্রণা করে, পা ফুলে ফেলে দেয়, এরকম অবস্থা। আর পা ফুলে যায় মাঝে মাঝে, বর্ষার সময় ঠান্ডাতে পা ফুলে যায়। এই সমস্যাটার জন্য আমি মাকে দেখাতে চাই, একটা মেডিকেল চেক আপের জন্য। বেশ, এবার কি তোমার জন্য একটি সাধারণ প্রশ্ন আসবে, তাই তো? এইটা বলতে পারলেই তুমি 100-এ পৌঁছবে, 100-তে পৌঁছতে বললেই তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ। বেশ, তোমার আজকের 5 নম্বর সাধারণ প্রশ্নটা একবার দেখে নি, ভালো করে দেখো, তারপর উত্তর দাও। দেখো,
এটা কি তৈরি করা হচ্ছিল? রসগোল্লা। হ্যাঁ, মার সঙ্গে কথা বলো। ওগুলো রসগোল্লা ডিম থাকে মনে হচ্ছে কেক। হ্যাঁ, কেক। কেক নেবে উত্তরটা? ডিম দিল, ময়দা দিল, আর ওই মাখন দিয়ে ব্যাকিং করলো, দিয়ে ফ্রিজে ওটা ঢুকিয়ে দিল। তাহলে কি তৈরি হলো? তাহলে মানে কেক তৈরি হলো। এটা কি মা বলে দিল? না, মা বলেছে গো তোমাকে। কেক। মিথ্যে কথা বলো না। আচ্ছা, ওটাকে কি বলে যেখানে ঢোকালো? ওটাকে বলে ওভেন, মানে উনুন এক ধরনের। হ্যাঁ, যেখানে ওটা গরম হয়ে যাবে, গরম হয়ে জমাট বেঁধে যাবে। হ্যাঁ, বেশ। তাহলে কি তৈরি হলো? কেক। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না না, বেশ। এবার দেখে নি, তুমি যদি উত্তরটা দিয়েছো কেক, এটা যদি ঠিক হয় তাহলে তুমি আরো 25 পাবে আর 100-এ পৌঁছে যাবে। তাহলে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হবে। আর যদি ভুল হয় তাহলে তোমাকে একটু অপেক্ষা করতে হবে। বেশ, আমরা দেখে নি তোমার উত্তরটা কেক, এটা ঠিক হলো না ভুল হলো। তার মানে তুমি যে উত্তরটা দিয়েছো কেক, সেটা একেবারে নির্ভুল ঠিক উত্তর। ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আরো 25 জোগাড় হয়ে গেল। তার মানে তুমি 100-এ পৌঁছে গেলে। 100-তে পৌঁছানো মানে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ। চলো উৎসব করি। আবার ধরো আমার বেরিয়ে আসি, চলো আমায় কেবল। কি পছন্দ হয়েছে? তো দারুণ পছন্দ হয়েছে। মা কি বলছে? মার খুব আনন্দ হয়েছে। 5 নম্বর প্রশ্নটিকে তোমার সামনে হাজির করা হচ্ছে। ভালো করে দেখো, নিশ্চিন্ত হও, তারপর উত্তর দাও। একটি থালার মতো পাত্রে কোনো বড় গাছকে ছোট করে পালন করা হয়। তাকে দৈর্ঘ্য প্রস্থে বাড়তে না দিলেও বড় হলে যা যা থাকে এই ছোট অবস্থাতেও পূর্ণাঙ্গ অবস্থার মতোই দেখা যায়। এটি প্রথম শুরু হয় জাপানে। এই গাছকে ছোট রাখার জন্য প্রয়োজন ঠিকঠাক যত্নের সঙ্গে প্রয়োজনীয় মাটি, সার আর ঠিকঠাক সময়ে কাটিং। সাধারণ গাছের থেকে এই গাছ বেশি দিন বাঁচে। এই বিশেষ প্রজাতির গাছকে কি বলে? গাছটির নাম বলতে হবে নাকি? না না, গাছটির নাম না, এই পদ্ধতিটার নাম কি বা এই বিশেষ ব্যাপারটিকে কি বলা হয়? ধরো বট গাছ, সে তো মাঠে ঘাটে নানান জায়গায় বড় করে দেখো, সেটাই যখন ছোট টবে, ওই যে বিশেষ ধরনের একটা টব, তাতে ছোট করে রাখা হয়, তখন আমরা এই গাছগুলোকে কি বলি? এই যে বড় গাছগুলিকে ছোট গাছের মধ্যে প্রতিপালন করা হয় বা বাড়তে দেওয়া হয় অন্যরকম পদ্ধতিতে, তখন ওগুলোকে কি বলে? তোমার কিছু মনে পড়েছে? ও বাবা, চ্যালেঞ্জ করতে চাও? দাঁড়াও, আমার মনের মধ্যে রাখ। পদ্ধতিটার নামটা হ্যাঁ, কি যেন একটা নাম আছে না, শুনেছো তো তুমি? হ্যাঁ শুনেছি অনেকবার। টবে চারা গাছ, মানে চারা না, চারা তো ছোট গাছকে বলে, মানে যে গাছ সবে জন্মেছে। বিরুৎ, মানে বিরুৎ, মানে বৃদ্ধ গাছকে মানে ছোট আকার হচ্ছে বিরুৎ। এই শব্দটা নিলাম, এবারে তুমি বলো, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? মানে টেনশনে নম্বর কেটে যাবে না, যদি তোমার ভুল হয় নম্বর কেটে যাবে, আর যদি ঠিক হয় তাহলে তুমি 25 পাবে। না, তাহলে চ্যালেঞ্জ করব না।
তুমি একটা শব্দ বলেছো, আমরা দেখে নিই এই বিশেষ প্রজাতির গাছকে কি বলে, দেখি। এই বিশেষ প্রজাতির গাছকে বনসাই বলা হয়। বনসাই মানে যেটা বড় হতে পারে সেটাকে আমরা একটা বিশেষ পদ্ধতি দিয়ে জায়গাটা ছোট রাখি, কিন্তু তার বয়স বাড়ে। তার মানে তোমার উত্তরটা ভুল হলো। তোমাকে 50-এ দাঁড় করিয়ে রেখে তোমার কাছে যাব। তোমার তৃতীয় ইচ্ছেটা কি? আমাদের বাড়িটা যদি রং করে দেওয়া হয় তাই জন্য। আচ্ছা, মার বাড়িটা কি মানে রং করতে হবে, এটাই তোমার ইচ্ছে? হাতে আছে একটা জাদু প্রশ্ন আর একটা সাধারণ প্রশ্ন। সাধারণ প্রশ্নটা নিলে তুমি পৌঁছবে 125-এ, তাতে তোমার হবে না। তা তুমি কি এখনই জাদু প্রশ্ন নিয়ে 150-এ পৌঁছে যাবে নাকি সাধারণ প্রশ্ন নেবে? আচ্ছা, ওই জাদু প্রশ্নটা নিয়ে। বেশ, যদি এটা পারো তাহলে এখনই তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। দেখে নাও। কি বানানো হচ্ছে পুরোটা দেখানো হয়নি, বলো। চাকতি বেলনা। হ্যাঁ, চাকতি বেলনা, ওই যে লুচি রুটি বেলে। হ্যাঁ, বেলো, তুমি রুটি বেলতে পারো? হ্যাঁ, সেইটাই বানানো হচ্ছে, চাকি আর বেলনা। বেলনা, বেশ, তোমার এই উত্তরটা নিলাম। যদি এটা ঠিক হয়, এটা জাদু প্রশ্ন, তাহলে তুমি 50 পাবে এবং তোমার 3 নম্বর ইচ্ছে পূর্ণ হয়ে যাবে। আর যদি ভুল হয় তাহলে তোমাকে 50 দেয়া যাবে না। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। না। তোমার এই উত্তর ঠিক না ভুল যাচাই করি, দেখো। আপনারা এতক্ষণ যেটা বানানো দেখলেন সেটা হচ্ছে বেলুন আর চাকি। তার মানে তোমার উত্তর একেবারে ঠিক হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। তুমি ছিলে 100-তে, আবার 50 জোগাড় করে ফেলেছো, পৌঁছে গেছো 150-তে। 150 পৌঁছানো মানেই তোমার তৃতীয় ইচ্ছে পূরণ, মায়ের জন্য বাড়ি রং করার ব্যবস্থা করা। বেশ, চলো আমরা সেই উৎসব করি, এসো। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে, জীবনে যেটা পাইনি সেটা আমাকে জি বাংলা পূরণ করে দিয়েছে। আমার জীবন আজকে পুরো সার্থক। তোমার আজকের শেষ সাধারণ প্রশ্নটাকে তোমার সামনে আনা হচ্ছে, মন দিয়ে দেখো, তারপরে উত্তর দাও, দেখে নাও। এই যে আমরা যা দেখছি তাই দিয়ে কোন শব্দটিকে বা কোন ব্যাপারটিকে বোঝানো হচ্ছে? বড়দিন। কি কারণে? এই যে মানে এতগুলো দিনের মধ্যে একটা দিন বড়, তার মানে বড়দিন, এই দিনটাই বড়দিন। বড়দিন মানে 25শে ডিসেম্বর। বেশ, তোমার বড়দিন উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। বেশ, এবার দেখে নি এই উত্তরটা তোমার ঠিক হলো না ভুল হলো, দেখি। বড়দিন মানে 25শে ডিসেম্বর। তুমি যে উত্তর দিয়েছো একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। ছিলে 50-এ, ফাইনালি তুমি পৌঁছেছো 75-এ। তোমার আর একটি জাদু প্রশ্ন আছে, সেটা দিয়ে তুমি তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করতে পারবে। এছাড়া ওর একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নকে চ্যালেঞ্জ করতেও পারবে যদি চাও।
তোমার আজকের শেষ একটা প্রশ্ন অপেক্ষায় আছে। তোমার 4 নম্বর ইচ্ছেটা কি? কেননা তুমি চাইলেও জাদু প্রশ্নকে চ্যালেঞ্জ করে তোমার ইচ্ছে পূরণ করতে পারবে। আমার মা লোকের বাড়িতে বাড়ি বাড়ি মুড়ি ভাজতো এবং 20-25 কিলো ধান মাথায় করে বয়ে নিয়ে যেত, কিন্তু সেই মা আজ মাটিতে বসতে পারে না, তার বসতে কষ্ট হয়। তাই জন্য আমি একটা ভাত খাওয়ার জন্য মায়ের জন্য চেয়ার টেবিল। মায়ের জন্য চেয়ার টেবিল। হ্যাঁ। তোমার আজকের শেষ প্রশ্নটা আমরা একবার খুব মন দিয়ে দেখি। দেখো, এই যে ছবিগুলো দেখানো হলো, এই ছবিগুলো দেখিয়ে আমরা জিজ্ঞেস করছি কি বোঝানো হলো। কি দেখেছো মনে পড়ছে তো? সুতো একজন গোটাচ্ছে, একজন চালুনি দিয়ে আটা চালছে, বাহ, আর একজন অঙ্ক করছে। বেশ, কি অঙ্ক করছিল দেখেছো? যোগ 500 টোটাল করলো, গুণ গুণ। তাহলে গুণ, চালুনি দেখেছি, আর সুতো। হ্যাঁ, ছুঁচ আবার চালুনিকে বিচার করে, তার বিচার করা হচ্ছে ওখানে। কিন্তু সুতোর সঙ্গে ছুঁচের সম্পর্ক আছে। গুণের সঙ্গে মানুষের গুণ কি, এই ছেলেটাই করেছে, ওই ছেলেটা, এর সঙ্গে মানে কোনো গুণ বিচার করা হয়। তাহলে গুণের সঙ্গে কি ছুঁচের সম্পর্ক হবে? না, হবে না। এটাই কোনো সিনেমা ভেবে কিছু পাচ্ছো? হচ্ছে একটা, মনে হচ্ছে একটা, মনে হচ্ছে। বাহ, মাথা কাজ করছে তো তার। তুমি ছুঁচ বিষয়টা জানো তো? হ্যাঁ হ্যাঁ। কি কি ছুঁচ আছে? সোনামুখী ছুঁচ আছে, কাঁথা সেলাই করা একটা বড় ছুঁচ আছে, আর আসন সেলাই করা ছুঁচ আছে। আর কোনো ছুঁচ আছে? ছুঁচ হয়ে ঢুকলে ফাল হয়ে বেরোয়, তার হিসেব না, বলছি তুমি যে যে ছুঁচের কথা বললে, এছাড়া আর কোনো? বেশ, তাহলে এটা তুমি বলতে পারছো না, ধরে নিলাম তুমি এটা পাস করে দিলে। বেশ, তোমার কাছে জিজ্ঞেস করবো, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? নিশ্চিত হলে চ্যালেঞ্জ করো, তাহলে তুমি 25 পাবে এবং তোমার এখনই দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। বলো, চ্যালেঞ্জ করতে চাও? করবো না চ্যালেঞ্জ। বেশ, তুমি চ্যালেঞ্জ করছো না, তুমি উত্তরটা তোমার কাছ থেকে পাইনি। আমরা দেখি আসল উত্তরটা, আমরা যেটা চাইছিলাম সেটা কি। গুণ সূচ বলে না, গুণ সেলাই, মানে ওই যে সূচগুলোকে দিয়ে করে, আসলে আমি সেটা জানো না। বেশ, ঠিক আছে। এই যে সূচ সুতো আর চালুনি ছুঁচের বিচার করে, আমরা কথায় বলি না যে নিজের কতগুলো ভুল আছে, অন্যায় আছে, সেগুলো জানে না, দোষ আছে, অন্যের একটা দোষ পেয়েছে, সেটা নিয়েই ও বিচার করছে, সেই নিয়ে একটা কথা আছে। আর হচ্ছে গুণ, এই ধরনের ছুঁচকে বলা হয়, হ্যাঁ, মানে এই যে গুণ করছে যেহেতু, তাই ওই থেকে ওই শব্দটা নিয়ে গুণ সূচ বললেই, বা গুণ ছুঁচ যাই তুমি বলো না কেন, সেটা বললেই আমরা একটা শব্দ পেতাম, সেটা হচ্ছে কি? সূচ। তোমার কাছ থেকে উত্তর পাওয়া যায়নি, তাই বলতে হচ্ছে তোমার উত্তরটা ভুল হয়েছে। তুমি রইলে 150-তে, আর তোমার হাতে একটা জাদু প্রশ্ন আছে, তোমার শেষ প্রশ্ন, আজকের খেলার শেষ প্রশ্ন। যদি তুমি এটা পারো, তুমি পৌঁছে যাবে 125-এ।
তাহলে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। বেশ, আমরা স্যার দেখে নিই। প্রশ্নের আগে স্যার একটা কথা বলতে চাই। বলো। ফুচকা বিক্রি করি তো স্যার, কিছু ফুচকা নিয়ে এসেছি আপনাকে খাওয়ানোর জন্য, যদি খান আমার স্পেশাল। বেশ, আমরা খাবো, শেষে খাবো। শেষে খাবো। আগে তোমার এইটা ইচ্ছে পূরণটা হয়ে যাক, আমি চাই ইচ্ছে পূরণটা হয়ে যাক। বেশ, তোমার আজকের শেষ প্রশ্ন অর্থাৎ আজকের জাদু প্রশ্নটাকে খুব ভালো করে দেখো এবং অবশ্যই ঠিক উত্তর দাও। দেখো, আমাদের স্কুলে একটি ছেলে ছিল যে কোনো লাইন অবলীলায় ডান দিক থেকে বাঁ দিকে পড়ে যেতে পারত। মাঝে মাঝে ওইভাবে সে গানও শোনাতো, লে গজা গজা পামচ ই ভাতসা লে কডা কডা লরূপা নব নকে। ভাবছেন তো এটা কি? খুব সহজ। 7 ভাই চম্পা জাগো জাগো রে, কেন বোন পারুল ডাকো ডাকো রে। ল্যাটিন, সংস্কৃত, হিন্দি, বাংলা এগুলি লেখা হয় বাঁ দিক থেকে ডান দিকে। আবার মঙ্গোলিয়ান, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান এগুলো উপর থেকে নিচে লেখা যায়। কয়েকটি ভাষা আছে যেগুলি লেখা হয় ডান দিক থেকে বাঁ দিকে। এদের একটি হলো আরবিক। আপনারা আরেকটি ভাষা বলুন তো যেটি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হয়। ডান দিক থেকে বাঁ দিকে লেখা হয় এরকম একটি ভাষার নাম জানতে চেয়েছেন মধুজাটা। পালি, ব্রাহ্মী এগুলো সব জানো তুমি? ডান দিক থেকে বাঁ দিকে হয় যতটা মনে পড়ছে যা আর কি, মানে দেখেছি। কি হবে উত্তরটা? এটা তো বলতে পারতে হবে। উর্দু ভাষা হতে পারে, উর্দুটা এদিক থেকে এদিকে আসে দেখছিলাম। তো নেব উত্তরটা? হ্যাঁ, উর্দুটা মনে হতে পারে, উর্দু। বেশ, নিলাম। তুমি চ্যালেঞ্জ করবে? না, ও চ্যালেঞ্জ করবে না। আমরা দেখে নিই তোমার উত্তর ঠিক হলো না ভুল হলো। এরকম আরেকটি ভাষা হলো উর্দু, যেটি ডান দিক থেকে বাঁ দিকে লেখা এবং পড়া হয়। তার মানে অবশেষে তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে গেছে। দ্বিতীয় ইচ্ছে পূরণ করব। চলো আমরা সামনে গিয়ে উৎসব করি, এসো। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি, আজ তোমাদের স্বপ্ন। আমরা একেবারে খেলার শেষে পৌঁছে জানতে পারছি যে তুমি 150 পেয়েছো, 150 স্কোর করেছো। হ্যাঁ, তাই তুমি আজকে একটু ওর থেকে এগিয়ে আছো, তাই তুমি আজকের বিজয়িনী, তুমি আজকে জিতেছো। বেশ, আর এইটা তোমার আর তোমার মায়ের ছবি এই অনুষ্ঠানে এসেছিলে, এটা মার হাতেই দিলাম। আর এই শাড়িটা আদি মোহিনীমোহন কাঞ্জিলালের তরফ থেকে একটা বিশেষ শাড়ি, স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা, এটা মার গায়ে দাও। হ্যাঁ, আর এটা এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা 5000 টাকার গিফট ভাউচার, এটা তোমার মায়ের জন্য। বেশ, আর এটা হোটেল পোলো টাওয়ার্স শিলংয়ের তরফ থেকে 2 নাইটস 3 ডেজ একটা ফ্রি স্টে তোমাদের জন্য। মাকে নিয়ে বেড়াতে যাও। হ্যাঁ, এখানে। বেশ, আর এটা হচ্ছে মায়ের শরীর ভালো নেই, মা যাতে ভালো থাকে তুমি বলছিলে, সেই জন্য কেয়ার কন্টিনিউয়ামের তরফ থেকে একটা হেলথ গিফট, এটাও মার হাতে দিলাম। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছ শুধু আমরা এগিয়ে যাব বলে। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে 100 স্কোর করতে পারলে বলেছিলাম সোনার কানের দুল আর হার পাওয়া যায়, এইটি তোমার মার হাতে তুলে দিলাম। আর যেহেতু তুমিও 100 করেছো, একই জিনিস তোমার জন্য এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা বিশেষ হার এবং কানের দুল। যেহেতু তুমি আমাকে ফুচকা খাওয়াতে চেয়েছিলে, আর তুমি তো ফুচকা খাওয়াও, অনেক মানুষকেই খাওয়াও, আনন্দও পাও, কিন্তু আজকে
আমরা তোমাকে ফুচকা খাওয়াবো। তুমি উল্টো দিকে থাকো, আজকে আর একদিকে থাকবে, তাই আমরা তোমাকে ফুচকা খাওয়াবো। আমরা সবাই মিলে ফুচকা খাবো ওইখানে, এবং এই উৎসবটাকে বেশ টক ঝাল মিষ্টি নোনতা নানান রকম করে আজকে শেষ করব। আমরা একটু ফুচকা খাচ্ছি, আমি জানি আপনাদের জিভে জল আসছে, কিন্তু আপনারাও বাড়িতে বসে খেতে থাকুন, আসলে চাকতে থাকুন জীবনের এই সমস্ত অভিজ্ঞতাগুলো, যেগুলো আমাদের ভরপুর করে দেয়, যেগুলো আমাদের তৃপ্ত করে। ধন্যবাদ, শুভরাত্রি। চলো। আমি নন্দরানী দিদির কথা শুনেছি এবং শুনেছি তার লড়াইয়ের কথা। আজ আমি যাচ্ছি দিদির কাছে এটাই বোঝাতে যে দিদির লড়াইয়ে আমিও আছি। জি বাংলা নন্দরানী দেবীকে সম্মান জানাচ্ছে মঞ্জুরির মাধ্যমে। তুমি কেমন আছো? ভালো আছি। তুমি যা যা চেয়েছিলে সেসব আমি সব নিয়ে এসেছি। আমার খুবই খারাপ লাগছে, বিশ্বাস করো। আমারও ছোটবেলার কথা মনে পড়ছে, তোমার মেয়েকে দেখে এবং তোমাকে দেখে। তোমার এই অবস্থায় আমি তোমার পাশে সবসময় আছি। এরকম একটা উদ্যোগে আমাকে সামিল করার জন্য জি বাংলা এবং হ্যাপি প্যারেন্টস ডেকে অনেক ধন্যবাদ। জি বাংলা হ্যাপি পেরেন্টস ডের মঞ্চ থেকে নন্দরানী দেবীর ইচ্ছা পূরণ করে মঞ্জুরি আসলে সম্মান জানালেন এই রকম অসংখ্য বাবা মাকে।